নমস্কার, আপনাদের সকলকে এস বাংলা ডিজিটালের স্বাগত। আমি কানাই রায়, সঙ্গে রয়েছেন ক্যামেরাম্যান শুভঙ্কর ভাদুরী। আমরা আজ আবারও আলোচনায় ফিরছি বাংলাদেশে, সেই বাংলাদেশের আলোচনা যে বাংলাদেশ নিয়ে হয়তো আমরা আলোচনা করতে চাই না, কিন্তু বারবার এই প্রসঙ্গ কিন্তু আমাদের এখানে চলেই আসছে। এটা যেন ঠিক সেই রকম অতিথিদের মতো যাদের আমরা নিমন্ত্রণ না করলেও তারা আমাদের বাড়িতে চলে আসে, পায়ে পা রেখে ঝগড়া করে। একটা কথা প্রচলিত আছে বাংলার মধ্যে, পায়ে পা রেখে ঝগড়া করা। ঠিক সেই পায়ে পা রেখে ঝগড়া করা কাকিমা জেঠিমা যেন হয়ে উঠেছে বাংলাদেশ, যে ভারত বিদ্বেষে এতটা মেতে উঠেছে, এখন সে কি বলছে কি না বলছে সেটা ভুলে যাচ্ছে। বাংলায় যেন সে বাংলা খেয়ে কথা বলছে, এইরকম একটা ভাব। বলা উচিত নয়, আমাদের প্রতিবেশী দেশের সাথে একটা সুসম্পর্ক থাকা উচিত, এবং এখনো মনে করি আমি যে এই সম্পর্কটা যেন ভালো হয়। কিন্তু বাংলাদেশের বিভিন্ন ধরনের ঘটনা একেবারে স্পর্ধাতিরিক্ত হয়ে যাচ্ছে, সেই ঘটনাগুলো আনার মতো কোনোভাবেই নয়। এখানে বারবার কিন্তু বাংলাদেশ ভারতের দোষ চাপিয়ে দিচ্ছে যে আজকে বাংলাদেশে যে ভারত বিদ্বেষ তৈরি হয়েছে, তা যদি শেখ হাসিনাকে ভারতে ঠাঁই দেওয়া না হতো তাহলে হয়তো বা হতো না। এটা কতটা সত্যি, এর মধ্যে কতটা সত্য রয়েছে আর কতটা মিথ্যা রয়েছে, সেই কথাই হয়তো বা আমরা আপনাদের আজকে বোঝানোর চেষ্টা করব। যদি কোনো বাংলাদেশি বন্ধু বান্ধব অন্য কেউ থেকে থাকে, তাহলে অবশ্যই তাকে এই ভিডিওটা পাঠিয়ে দেবেন, এই প্রতিবেদনটা পাঠিয়ে দেবেন, সে যেন বুঝতে পারে যে বাংলাদেশ পদে পদে কোথায় ভুল করছে, কেন বাংলাদেশে এত ভারত বিদ্বেষ। এবার এই সবকিছু শুরু কোথা থেকে হচ্ছে, সেখান থেকে একেবারে আজকের দিন পর্যন্ত আমরা একদম পুরো লিস্ট করে নিয়ে বসেছি। আজকে একদম পুরো রিপোর্ট, পুরো তথ্য কিন্তু আমরা আপনাদের দিতে চলেছি। আপনাদের সকলকে আবারও স্বাগত দেশের কথা দশের কথা, যেখানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে একেবারে যাকে বলে বিশ্লেষণ, চুলচেরা বিশ্লেষণ করে দেখাবো আপনাদের সামনে। আর আজকের টপিক হলো বাংলাদেশ। এই বাংলাদেশে আজকের যে অবস্থা, সেই অবস্থা শুরু হয় কোটা আন্দোলনকে ঘিরে। সেটা আমরা মনে করছি, সেটা আপনি মনে করছেন, সেটা হয়তো বাংলাদেশে আপামর জনসংখ্যা মনে করছিল যখন এই আন্দোলনগুলো হয়। কিন্তু এখন কিন্তু তাদের মোহভঙ্গ হয়েছে। এখন তারা বুঝতে পারছে যে এই কোটা আন্দোলন ছিল সম্পূর্ণরূপে রাজনৈতিক, এবং কিছু দল কিছু দেশ নিজেদের রাজনৈতিক ফায়দার জন্য বাংলাদেশের মধ্যে এই ধরনের আন্দোলন করায়, এবং এই বিষয়টাকে কাজে লাগিয়ে তারা বাংলাদেশের আপামর জনসাধারণকে এক কথায় বলতে গেলে বোকা বানিয়েছে। কিন্তু এত সব কিছুর পরেও আমরা বলবো আমাদের প্রতিবেশী দেশ, সেই প্রতিবেশী দেশে আবারও শান্তি ফিরে আসুক। সেই প্রতিবেশের অভ্যন্তরীণ ঘটনা কি হোক, সেটার সাথে আমাদের কোনো ধরনের হস্তক্ষেপ আমরা পছন্দ করবো না, কোনো ধরনের মাথা ব্যথা আমাদের নেই। কিন্তু সমস্যাটা তখন হচ্ছে যখন বাংলাদেশের আপামর জনসাধারণের মধ্যে ভারত বিদ্বেষ মিশিয়ে দেওয়া হয়েছে। কোন ভারতের প্রতি বিদ্বেষ মিশিয়ে দেওয়া হচ্ছে? না, যেই ভারত বাংলাদেশের স্বাধীনতার পিছনে অন্যতম কারণ। আজকে ভারত না থাকলে বাংলাদেশের অস্তিত্ব থাকতো না। ভারতের অংশ কেটে নিয়ে গিয়ে বাংলাদেশ তৈরি করা হয়েছে। তারপরেও সেটা যখন পূর্ব পাকিস্তান নামে প্রচলিত ছিল, আমরা জানি সেই পূর্ব পাকিস্তান, সেখানে যখন পশ্চিম পাকিস্তান তৎকালীন বিভিন্ন ধরনের অকথ্য অত্যাচার চালায়, সেই সময় কিন্তু ভারতের সহায়তাতেই বাংলাদেশ কিন্তু স্বাধীন হয়েছিল। আমি বলছি না এর জন্য আপনাদের কোনো ধরনের ক্রেডিট দিতে হবে ভারতকে, যে ভারতের সহায়তায় আমরা স্বাধীন হয়েছি তাই ভারতের দাসত্ব করবো না, এই রকমটা আমরা চাচ্ছি না। কিন্তু ভারতের প্রতি একটা সৃজনশীলতা আপনাদের মধ্যে এখনো নেই। সবচেয়ে দুঃখের বিষয় এটা। বাংলাদেশ থেকে যদি কেউ দেখে থাকেন তাহলে এই জিনিসটা ভালো করে মনে রাখবেন, এই ধরনের বিদ্বেষে কিন্তু আপনারা নিজেদের মধ্যে নিজেরা ডেকে নিয়ে আসেন। একবার ভেবে দেখবেন আমার কথাগুলো, একবারে মিলিয়ে দেখবেন আপনাদের ইতিহাস বই তথ্যের সাথে, এগুলো ঠিক না ভুল। এই কোটা, সেই কোটা শুরু হলো কোথা থেকে? এই কোটা শুরু হলো 1972। আমরা জানি 1971 1971 সাল, সেই 71-এর যুদ্ধ, মুক্তিযুদ্ধ, যেখানে হাজার হাজার বাঙালি, হাজার হাজার ভারতীয় একত্রিত ভাবে ভারতকে, যেটা আছে ভারতের এককালের অংশ বাংলাদেশ বা পূর্ব পাকিস্তান, যে বঙ্গ নামে পরিচিত, সেটাকে কি করেছে, যে পশ্চিম পাকিস্তানের দুষ্কৃতীদের হাত থেকে রক্ষা করেছে। সেখানে অপারেশন সার্চলাইটের কথা হয়তো আপনারা ইতিহাসে অনেকবার পড়ে আছেন, আমার ঠিকঠাক মনে নেই, সেই কথাটা মিলিয়ে নেবেন আপনাদের ইতিহাস বইয়ের সাথে, যে ঠিক কতজন নরনারীর সাথে তখন অত্যাচার হয়েছিল। মানুষদের কথা, সাধারণ মানুষের কথা বাদ দিন, পুরুষ মানুষের কথা, তাদের মেরে ফেলা হয়েছে, তাদের লাশের ঢের দিয়ে হয়েছে, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে। সেই কথাগুলো বাদ দিয়ে দিলাম, সেখানকার আপামর জনসাধারণ, সেখানকার যে নারী ছিল, তাদের সাথে যে অকথ্য অত্যাচার হয়েছে, সেই কথা কি আজকে ভুলে গেছে বাংলাদেশ? সেই পাকিস্তান, যে পাকিস্তান এই ধরনের অকথ্য অত্যাচার আজ করেছে বাংলাদেশের সাধারণ জনগণ, সেই জনগণের সাথে সেই পাকিস্তানের বন্ধু হতে ইচ্ছুক এখন বাংলাদেশ। আমাদের তাতেও কোনো দুঃখ নেই,
তারপর কি করছে বাংলাদেশ, যে না বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভারতীয় পতাকাকে অপমান করা হচ্ছে। এটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন ভারতীয়দের মতে বাংলাদেশিদের মনে, সবার মনে কিন্তু যাচ্ছে। সেই প্রশ্নগুলোর কিছুটা উত্তর দেওয়ার চেষ্টা করব। এবার আবার আসি সেই ইতিহাসের মধ্যে। 1972 আমরা যদি দেখি 1972, সেই বছর কি করা হয়, যে যখন বাংলাদেশ স্বাধীন হচ্ছে, যেহেতু মুক্তিযোদ্ধারা তাদের প্রাণ বলিদান দিয়ে অনেকে নিজেদের একেবারে সায় সম্পত্তি সবকিছু ছেড়ে ঝাঁপিয়ে পড়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধে। সেই যুদ্ধের কারণে কিন্তু তাদের কি করা হয়, যে না তাদেরকে একটা কোটা দেওয়া হয়, 20% কোটা। আমরা কিন্তু একেবারে রিপোর্ট নিয়ে বসেছি আজকে এখানে, এবং সবকিছু একদম খুলে কথা হবে, কোনো কিছু বেফাস কথা নয়। এখানে 20% কিন্তু কোটা তাদের জন্য দেওয়া হয়েছিল যে মুক্তিযোদ্ধা, এবং একই সাথে যুদ্ধে ক্ষতিগ্রস্ত যে নারী তাদের জন্য কিন্তু 10% কোটা সেখানে ব্যবস্থা করা হয়। যেই কোটা 2024 সাল আসার পর্যন্ত কিন্তু প্রায় 55%, আমরা বলতে পারি 55% এর উপরে কিন্তু চলে গিয়েছিল। এবং এই যে বিষয়টা, সেই বিষয়টা নিয়ে কিন্তু আন্দোলন হতেই পারে। সেই সকল বিষয়, যে সকল বিষয় মানুষের সাথে সাম্যতাকে নষ্ট করে, মানুষের সাধারণ যে স্বাধীনতা, শিক্ষার স্বাধীনতা, কাজের স্বাধীনতা, এই সব কিছু নষ্ট করে, সেটাকে আমরাও কখনো সাপোর্ট করি না। কিন্তু এই কোটা আন্দোলনের পিছনে আরো কয়েকটি কথা আছে যা আপনাদের অবশ্যই জেনে নেওয়া উচিত। সেই কথাগুলো কি আপনাদের আমরা বলছি, এই যে কোটা আন্দোলন, সেটা কিন্তু শুধু 2024 নয়, সেটা 2013 সাল আমরা যদি দেখি, 2013, 2018, 2024, 30 বছর কিন্তু এই যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু হয়েছে। এবং এই যে আন্দোলনগুলো, সেই আন্দোলনগুলোর মধ্যে ধীরে ধীরে কি দেখা যায়, যে বাংলাদেশের প্রধান যে অপোজিশন পার্টি, অর্থাৎ প্রধান বিরোধী দল, সেই দল কোন দল, সেই দল হলো বিএনপি। সেই দল কি করলো, ধীরে ধীরে সেই আন্দোলনকে কিন্তু হাইজ্যাক করা শুরু করলো, এবং এটাকে কাজে লাগালো কিছু বিদেশি শক্তি। কেন বিদেশি শক্তির কথা বললাম আপনাদের আবারও বলছি। এই আন্দোলন কাদের মধ্যে ছিল, একদিকে ছিল ছাত্র, স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, অন্যদিকে ছিল হয়তো আওয়ামী লীগ। পরবর্তী সময় কিন্তু আওয়ামী লীগও কিন্তু মাথা নত করতে শিকার হয়েছিল কোটা আন্দোলনে। এবং যদি আমরা আন্দোলনের কথাই বলি, তাহলে কোর্টের মধ্যে কিন্তু সেই জিনিসটা নিয়ে বিচার চলছিল। বিচারধীন কোন একটা বিষয় নিয়ে আমার মনে হয় না এই ধরনের আন্দোলন কোনোভাবেই ঠিক। সেখানে দেখা যায়, যেখানে বিচার যেটা, সেই বিচার বিভাগীয় তরফ থেকে যে উত্তরটা কোটা আন্দোলনে কি হবে না হবে সেটা আসার কথা ছিল 21শে জুলাই। তার আগেই কিন্তু বাংলাদেশে একেবারে তাণ্ডব নৃত্য শুরু হয়ে যায়। এটা দেখে কিন্তু অনেকে তৎক্ষণাৎ সময় কিন্তু এই জিনিসটা বুঝতে পেরেছিলেন যে এদের উদ্দেশ্য আসলে কোটা আন্দোলন নয়, এদের উদ্দেশ্য হলো বাংলাদেশের থেকে যে সরকার আছে সেই সরকারকে সরিয়ে সেখানে নিজেরা সেই গদিতে নিজেরা বসা। এই বিষয়টা কিন্তু বারবার ক্লিয়ার হয়ে যায়। এবং আমরা আপনাদের আরো কয়েকটা তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। এখানে যদি আপনার মে মাস ভালো করে দেখেন, মে মাসটা কিন্তু একেবারে যাকে বলে ড্রামেটিক মাস বাংলাদেশের জন্য। কেন, সেই মাসের মধ্যে গণভবনে 14 দলীয় বৈঠক হয়। সেই 14 দলীয় বৈঠকে সেখানকার তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কি বলেন, তিনি বলেন যে কোন এক শ্বেতাঙ্গ দেশ, সেই দেশের কিন্তু তিনি নাম করেনি, কোন এক শ্বেতাঙ্গ দেশ বাংলাদেশের কিছু ভূখণ্ড নিয়ে, মায়ানমারের কিছু ভূখণ্ড নিয়ে, ভারতের কিছু ভূখণ্ড নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরি করতে চায়। এবং এই খ্রিস্টান রাষ্ট্র তৈরি করার জন্য কিন্তু তারা কিন্তু একেবারে বিপুল প্রচেষ্টা চালাচ্ছে। এবং আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন, তৎকালীন সময়ে কিন্তু পাহাড়ি অঞ্চল বাংলাদেশের, সেখানে কিন্তু বিভিন্ন ধরনের আন্দোলন হচ্ছিল। ভারতের নর্থে সেখানেও কিন্তু এখন আন্দোলন হচ্ছে, মায়ানমার সেখানেও কিন্তু বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে। সব সূত্র যেন একই সূত্র হয়ে গাথা। এই জিনিসটা কিন্তু সাধারণ মস্তিষ্কের মানুষ হলে কিন্তু সে বুঝতে পারবে, কিন্তু তৎকালীন সময় বাংলাদেশের পরিস্থিতিতে হয়তো বাংলাদেশি সাধারণ লোক বুঝতে পারেনি, কিংবা কিছু বুদ্ধিজীবী যারা ভালো মানুষ এখনো বাংলাদেশের মধ্যে রয়ে গেছে, তারা বুঝলেও হয়তো বা সেই কথাটাকে প্রকাশ করতে পারেনি। তারপর কি হয়, তারপর দেখা যায় এই যে কথাটা, সেই কথাটার সাথে কিন্তু আরো একটা কথা আপনাদের জানিয়ে রাখি। আমাদের যদি আমরা দেখি সাউথ এশিয়ার জন্য যে আমরা ব্যক্তিকে ইউএস থেকে পাঠানো হয়, ডোনাল্ড ট্রাম্প, তিনি কিন্তু ভিজিট করেছিলেন ভোটের আগে এবং ভোটের পরে। সেই ভোট কখন হয়, সেই ভোট কিন্তু এই বছরই হয়েছিল। বাংলাদেশের এই যে সরকার, সেটা কিন্তু আমরা বলতে পারি সেই সরকার কিন্তু বাংলাদেশের আপামর জনসাধারণ ভোট দিয়ে কিন্তু নিয়ে এসেছিলেন। সেই ভোটে কি হয়েছে না হয়েছে সেটা নিয়ে আমরা কোনো কথা বলতে চাই না, সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। আমরা যদি দেখি, ভোট হয় 7ই জানুয়ারি এবং সেখানে 350টি সিটের মধ্যে 224টি, আমরা বলছি শুধু মেজরিটি নয়, মোস্ট মেজরিটিতে কিন্তু কি হয়, আওয়ামী লীগ কিন্তু সরকার গঠন করে। আগের সরকার 29শে যে জানুয়ারি ছিল, সেই জানুয়ারি কিন্তু সেই সরকার কিন্তু কি হয়, সেই সরকার যে স্থায়িত্ব, সেই স্থায়িত্ব কিন্তু শেষ হয়ে যায়। এবং আবারও কিন্তু চতুর্থবারের মতো কি হয়, আওয়ামী লীগ কন্টিনিউয়াস আমরা দেখি চতুর্থবারের মতো আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশের মধ্যে আসে।
এবং এই যে ঘটনা, সেই ঘটনার পরে পরেই কিন্তু বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন হতে থাকে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের আপামর জনসাধারণ। তারপর কি হচ্ছে, 1 জুলাই 4 দফা দাবি নিয়ে কিন্তু এই কোটা আন্দোলন একেবারে জোরদার ভাবে বাংলাদেশে শুরু হয়। সেই কোটা আন্দোলন পরবর্তী সময়ে কিন্তু গিয়ে কি দেখা যায় আমরা জানি। তারপরে বাংলাদেশের মধ্যে যে শেখ হাসিনা, সে কিন্তু কি করে, সে কিন্তু পদত্যাগ করতে বাধ্য হয়। বাধ্য হওয়ার পর সে সেখান থেকে ভারতে চলে আসে। এবং এই বিষয়টাকে কাজে লাগিয়ে আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন, এই বিষয়টাকে কাজে লাগিয়ে, এই ঘটনাটাকে কাজে লাগিয়ে কিন্তু প্রধানত বাংলাদেশের অনেক মৌলবাদীরা, অনেক দুষ্কৃতীরা, যারা হয়তো নিজের চরিত্র নিয়ে যাদের কোনো ঠিক নেই, তারা কি করছে, ভারতের নামে দোষ দিচ্ছে যে ভারত যদি শেখ হাসিনাকে আশ্রয় না দিত তাহলে বাংলাদেশের মধ্যে ভারত বিদ্বেষ তৈরি হতো না। যারা এরকম ভাবে ভারত থাকুক বা বাংলাদেশে থাকুক, তাদেরকে একটা তারিখ কিন্তু আমি মনে করে দিতে চাই। তারিখটা ভালো করে মনে রাখবেন। তারিখটা কত, যে না, তারিখটা হলো 19শে নভেম্বর। কোন বছর? 2023 সাল। তারিখটা মনে পড়ে। সেদিন কি ছিল? সেদিন ছিল ওয়ার্ল্ড কাপ ফাইনাল। সামনাসামনি কারা ছিলেন? না, সামনাসামনি ছিল ভারত এবং অস্ট্রেলিয়া। সেই ম্যাচে দুঃখের সাথে বলতে হয় যে ভারত হেরে গিয়েছিল। কিন্তু খেলাধুলার মধ্যে হার জিত রয়েছে, আমাদের তাতে কোনো দুঃখ নেই। আমরা আবারও এগিয়ে যাব আমাদের পথে, আমাদের ভুলগুলো শুনলে আমরা আবারও ওয়ার্ল্ড মিডিয়ার সামনে, ওয়ার্ল্ডের সামনে আমরা এগিয়ে গিয়ে প্রস্তুত হব। কিন্তু সেই দিন বাংলাদেশের বিভিন্ন গ্রামে, বাংলাদেশের বিভিন্ন শহরে কিন্তু সেই দিন কি হয়, বোমা ফাটানো হয়, উল্লাস করা হয়। এই উল্লাস ছিল, তখন তো হাসিনা সরকার ছিল। তাহলে হাসিনা যদি ভারতে আসার পরেই ভারত বিদ্বেষ বাংলাদেশে বৃদ্ধি পেয়েছে, তাহলে এই 2023 সালের ঘটনার ব্যাপারে আপনি কি বলবেন? বয়কট ইন্ডিয়া, এই ট্রেনটা কি আজকের? এই ট্রেনটা কি শেখ হাসিনা যাওয়ার পর, ইংরেজ আসার পর, না তার আগের থেকে? বয়কট ইন্ডিয়া বলে যারা চেঁচাচ্ছিল, তারা কি ভারতের মধ্যে যে এই যে গন্ডগোলের কথা এখন বলছে, সম্পর্কের কথা, তার আগে কি তারা কোনো ধরনের সমস্যা চালায়নি? এবার শুধু কি এই বিষয়টা না, এখানে লক্ষ্য করার মধ্যে কিন্তু এরকম অনেক বিষয় রয়েছে, যে বিষয়গুলি কিন্তু আপনাদের ভালো মন দিয়ে শুনতে হবে। এবার শুনে রাখুন, বাংলাদেশে হাসিনা সরকার কেমন ছিল সেই বিষয়টা বাংলাদেশি সাধারণ জনগণরাই ভালো বলতে পারবে। আমি ভারতীয় ভাই, আমি জানি না বাংলাদেশে কি হয়েছে, বাংলাদেশে কি হচ্ছে, বাংলাদেশের সরকার কি, কোনটা কেমন, কিন্তু কয়েকটা তথ্য আপনাদের দিতে পারি। আপনি বাংলাদেশি হন বা ভারতীয় হন, যে জাতিরই হন, যে জায়গারই হন না কেন, যে বর্ণেরই হন না কেন, যে দলেরই হন না কেন, আপনার জন্য কয়েকটা তথ্য কিন্তু আমরা দিতে পারি এখান থেকে। সেই তথ্যটা কি কি হয়েছে ঠিক হাসিনা সরকার পদত্যাগ করার পর? আমরা জানি 5ই আগস্ট হাসিনা সরকারকে, শেখ হাসিনাকে সেখানকার যে দল ছিল, সেখানকার যে জাতীয় পদ ছিল অর্থাৎ প্রধানমন্ত্রীর পদ, সেই পদ থেকে কিন্তু তাকে রিজাইন করতে বাধ্য করা হয়। যদিও যেখানে প্রেসিডেন্টের সিগনেচার ছিল না, সেটা নিয়ে অনেক ধরনের কথা চলছে। সেটা বাংলাদেশের সংবিধান এবং বাংলাদেশের সাধারণ জনগণ, আইনজীবীরা বুঝবেন, আমরা অত বুঝতে চাই না। তারপর কি হয়, 7ই আগস্ট ইউনূস সরকার, পাইলট সরকার বলে আমি অভিহিত করেছি, যাদের পাইলট সরকার বলতে আমি সম্মত মনে করি, সেই পাইলট সরকার কিন্তু সেখানে চলে আসে। এবার ভেবে দেখুন তো, কোটা আন্দোলনে এই সকল ঘটনা যদি হঠাৎ করে হয়ে থাকে, হঠাৎ করে যদি ছাত্র আন্দোলন শুরু হয়, শেখ হাসিনা যাওয়ার পর ইউনূস সরকার আসবে, এই ঘটনাটা কিভাবে, আপনার কি মনে হয় না এটা কোনোভাবে কাকতালীয় ভাবে এক হয়ে যাচ্ছে, যে এদিক দিয়ে শেখ হাসিনা সরকার বের হওয়ার সাথে সাথে ইউনূস সরকার একেবারে প্রবেশ করে গেল? কি প্রশ্ন জাগছে তো? ঠিক এই প্রশ্নটাই কিন্তু জাগা উচিত বাংলাদেশের আপামর যে বুদ্ধিজীবী যারা এখন রয়েছেন তাদের মনে, যে এই আন্দোলন কি সত্যি সত্যি কোনো আন্দোলন ছিল, নাকি বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার একটা প্রচেষ্টা ছিল? এখানে আরো একটা কথা আপনাদের জানিয়ে দেওয়া উচিত। এখানে গণভবনে যেদিন 14 দলীয় বৈঠক হয় মে মাসে, সেদিন কিন্তু শেখ হাসিনা বলেছিলেন যে কোন এক শ্বেতাঙ্গ দেশ বাংলাদেশের সেন্ট মার্টিন যে দ্বীপটা রয়েছে, সেই মার্টিন দ্বীপটার মধ্যে কিন্তু তারা নিজেদের নৌঘাঁটি বা আমরা বলতে পারি সৈন্য ঘাঁটি তারা কিন্তু বানাতে চায়। এবং শেখ হাসিনা সরকার যেহেতু সেটা দিতে না চায় না, তাই তারা চেষ্টা করছে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের ঐক্যকে নষ্ট করার। এবং সেই কথাই কিন্তু ধীরে ধীরে প্রমাণ হচ্ছে। এখন এই সময় এসে সেই জিনিসটা কিন্তু বুঝতে আর কারো বাকি নেই। কিন্তু না জানি ইন্টারনেটে থাকা যে বাংলাদেশিরা রয়েছে, বাংলাদেশের আপামর জনসাধারণ যারা ইন্টারনেটে লাফিয়ে বেড়ান, তারা এই জিনিসটা কেন বুঝছে না? আরো তথ্য রয়েছে, কি বেড়েছে ইউনূস আসার পর। ইউনূস আসার পর ওনারা ভেবেছেন হয়তো বাংলাদেশের উন্নয়ন বাড়বে, কিন্তু বাংলাদেশের উন্নয়ন বাড়ুক আর না বাড়ুক, অনেক কিছু কিন্তু বেড়ে গেছে। কি বেড়েছে? বেড়েছে সংখ্যালঘুদের উপর অত্যাচার, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, এমনকি
অনেক সাধারণ মুসলিম মানুষের উপর, তাদের উপর কিন্তু অত্যাচার হচ্ছে। অত্যাচার কিন্তু কাউকে ধর্ম থেকে হচ্ছে না। যারা আওয়ামী লীগের সাথে যুক্ত ছিলেন কোনোভাবে সেই দলকে পছন্দ করতেন, তাদের প্রত্যেকের উপর কিন্তু অত্যাচার হচ্ছে। সেখানে মন্দির ভাঙ্গা হচ্ছে, সেখানে বৌদ্ধদের যে উপাসনাস্থল আছে সেখানে ভাঙ্গা হচ্ছে। সেটাই শুধু নয়, আপনারা হয়তো শুনলে পরে অবাক হবে যে বাংলাদেশে মৌলবাদীরা অনেক মাজারও ভেঙে দিচ্ছে। অর্থাৎ বাংলাদেশে কিন্তু সাধারণ জনগণ কোনোভাবেই খুশি নয়, এবং সেই জিনিসটা হয়তো তারা এখন স্পষ্টভাবে বলতে পারছে না। যে ভয় তারা মনে করেছিল শেখ হাসিনা সরকারের মধ্যে রয়েছে, এই ভয়টাই কিন্তু এখন তারা পাচ্ছে যে বর্তমান পাইলট সরকার রয়েছে বাংলাদেশে, সেই পাইলট সরকারের কাছ থেকে। এ বিষয়ে আপনার কি মতামত রয়েছে, কি ভাবছেন বাংলাদেশকে নিয়ে, তা লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। এবং এরপর পরপর আমরা আরো একটি প্রতিবেদন আপনাদের জন্য নিয়ে আসছি বাংলাদেশের বিভিন্ন ঘটনা নিয়ে। সঙ্গে থাকুন, সাথে থাকুন এস বাংলা ডিজিটাল।